নিচের কোনটির জন্য সমন্বয় দাখিলার প্রয়োজন হয় না? আমরা উপরেই বলছিলাম যে সমন্বয় দাখিলার ক্ষেত্রে একটা রেট মার্ক করে দিয়েছিলাম নগদ। নগদ, নগদ আয়, নগদ ব্যয় অথবা আয় অর্জিত অথবা শুধু ব্যয় সংগঠিত, এই যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর জন্য সমন্বয় দাখিলা হবে না। সমন্বয় দাখিলা হতে গেলে আয় এবং ব্যয় হতে হবে এবং সেটা অবশ্যই অগ্রিম অথবা বকেয়া, অর্থাৎ অগ্রিম আয়, বকেয়া আয়, অগ্রিম ব্যয়, বকেয়া ব্যয়, এই চারটা অ্যাকাউন্টসের জন্য আমরা মূলত সমন্বয় দাখিলাগুলো দিব। সুতরাং এখানে প্রথমে কি বলছে, অগ্রিম বীমা। তো অগ্রিম বীমা হচ্ছে কি আমাদের ব্যয়। তো ব্যয়টা শুধু বীমা দিলে আমাদের হতো না, অগ্রিম বীমা বলছে, এই জন্য আমাদের এটা সমন্বয় দাখিলে আসবে। বকেয়া খরচ, শুধু খরচ বললে আমাদের এখানে সমন্বয় দাখিলের অন্তর্ভুক্ত বিষয় হতো না, যেহেতু এর আগে বকেয়া আছে এই জন্য এটা অন্তর্ভুক্ত বিষয় হবে। অবচয় আমরা লিখে দিয়েছিলাম, অবচয়, অবলোপন, কুরিন, সম্ভার এবং হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপনের জন্য সমন্বয় দাখিলা হয়। সুতরাং অবচয়ের জন্য সমন্বয় দাখিলা হবে। অর্জিত আয়, শুধু আয় যেটা অর্জিত হয়েছে, অথবা নগদে আয় হয়েছে অথবা নগদে ব্যয় হয়েছে, এর জন্য সমন্বয় দাখিলা দেওয়ার প্রয়োজন নাই। সুতরাং রাইট অ্যান্সার হবে অর্জিত আয়ের জন্য সমন্বয় দাখিলা দেওয়ার প্রয়োজন নাই। যখন সমন্বয় দাখিলা থেকে প্রশ্ন আসবে এবং এখানে হচ্ছে অঙ্কের বিষয়টা থাকবে, টাকার বিষয়টা থাকবে, তখন আমরা কিভাবে সলিউশন করব? ঠিক একইভাবে সলিউশন করব। যেটা প্রশ্নে থাকবে সেই টাকার অ্যামাউন্টটা আমরা নিব না। অগ্রিমের ক্ষেত্রে যেমন একটা বৃদ্ধি একটা হ্রাস করছিলাম, কোনটা হ্রাস করছিলাম যেটা প্রশ্নে উল্লেখ ছিল, ঠিক একইভাবে আমরা যখন টাকার অঙ্ক করব, টাকার অঙ্ক যেটা প্রশ্নে উল্লেখ থাকবে সেটা আমরা নিব না, ঠিক এটা বাদ দিয়ে অপর অংশটা নিব। তো এখানে টাকার অংশ কত আছে? তো বছরের শেষে সমন্বয় দাখিলার পূর্বে অগ্রিম ভাড়া হিসেবে যে ছিল 32,000 টাকা এবং ডিসেম্বরের 1 তারিখে 4 মাসের অগ্রিম প্রদত্ত ভাড়া হিসেবে জের ছিল। তো ডিসেম্বরের শুরুতে বলছে 4 মাসের ভাড়া হিসেবে জের ছিল 32,000 টাকা এবং ডিসেম্বরের শেষ তারিখে জাবেদারা কি দিতে হবে? তো 32,000 টাকা আমরা বলছি টাকার অ্যামাউন্ট, যেটা আমাদের দেওয়া থাকবে সেটা নিব না, তার সেটা বাদ দিয়ে যে অংশটা থাকবে সেটা আমাদের কাউন্ট হবে। তো 32,000 টাকা এখানে বলা হচ্ছে যে ব্যালেন্স ছিল 32,000 টাকা। তো ডিসেম্বরের 1 তারিখে ব্যালেন্স ছিল 32,000 টাকা, যেটা 4 মাসের জন্য। তো আমাদের ডিসেম্বর মাসের সমন্বয়টা শুধু করতে হবে, অর্থাৎ 1 মাসের। তো 32,000 টাকা 4 মাসের জন্য 4 দিয়ে ভাগ হবে, তাহলে তো 1 মাসের জন্য কত হবে? 1 মাসের জন্য হবে 8,000 টাকা। তো আমরা কোন অ্যামাউন্ট নেবো? আমরা বলছি প্রশ্নে যে অ্যামাউন্টটা দেওয়া থাকবে সেই অ্যামাউন্ট আমরা নিব না, আমরা অন্য অ্যামাউন্টটা নিব। অর্থাৎ প্রশ্নে আসছে 4 মাসের জন্য আমাদের দরকার 1 মাস, যেহেতু ডিসেম্বর 1 ছিল এবং ডিসেম্বরের পরে, অর্থাৎ ডিসেম্বরের শেষে আছে কত? তো ডিসেম্বরের জন্য আমাদের কত হবে? 1 মাসের জন্য 8,000 টাকা। তো আমরা কোন অ্যামাউন্ট নিয়ে কাজ করবো? 8,000। তো অপশন এ তে আমরা দেখি, অপশন এ তে আছে 24,000, আমাদের লাগবে না। অপশন বি তে 8,000 রাখি, অপশন সি তে 24,000 লাগবে না। অপশন ডি তে আছে 8,000, এটা রাখা যায়। অপশন ই তে আছে 8,000, এটাও রাখা যায়। এখন আমরা কোশ্চেনে চলে আসি যে কোশ্চেনে কি বলছে। কোশ্চেনে বলছে হচ্ছে, আমরা একটু খেয়াল করি যে অগ্রিম প্রদত্ত ভাড়া, আমরা বলছিলাম অগ্রিমের জন্য অন্তত একটা পক্ষ লাভবান হয়, এই জন্য একটা হিসাব বৃদ্ধি অপর হিসাব হ্রাস। তো কোন পক্ষকে হ্রাস করব? যেটা কোশ্চেনে উল্লেখ আছে। কোশ্চেনে কি উল্লেখ আছে? অগ্রিম প্রদত্ত ভাড়া বা সম্পদ। তাহলে অগ্রিম প্রদত্ত ভাড়া বা সম্পদকে আমাদের হ্রাস করতে হবে। দেখি ক্রেডিট করছে নাকি, সম্পদ হ্রাস করলে ক্রেডিট হয়। বি নাম্বার অপশনে সম্পদকে ক্রেডিট করে নাই, কাটা। সি নাম্বারে সম্পদকে ক্রেডিট করছে কিন্তু আমাদের কোশ্চেনে প্রাপ্য ভাড়া নেই, আমাদের কোশ্চেন আছে অগ্রিম প্রদত্ত ভাড়া, সো কাটা। এবং ই নাম্বারে আছে অগ্রিম প্রদত্ত ভাড়া হিসাব ক্রেডিট, সুতরাং এটা রাইট আছে, নাম্বার অপশন রাইট। আবারও ঠিক একই ধরনের প্রশ্ন আছে। 2012 সালের 1 জানুয়ারি 3 বছরের জন্য অগ্রিম বীমা প্রদান করা হয়েছে 3,000 টাকা। 2012 সালের 1 জানুয়ারি 3 বছরের জন্য অগ্রিম বীমা প্রদান। 2012 সালের 1 জানুয়ারি 3 বছরের জন্য অগ্রিম বীমা প্রদান। আমাদের অঙ্ক বের করতে বলছে কত বছরের জন্য? আমাদের অঙ্ক বের করতে বলছে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত, অর্থাৎ জানুয়ারি 1 থেকে ডিসেম্বর 1, অর্থাৎ আমাদের 1 বছরেরটা বের করতে হবে। বীমা প্রদান করা আছে কত? তো এখানে বীমা প্রদান করা আছে কত? 3,000 টাকা। আমাদের কত বছরের জন্য লাগবে? আমাদের লাগবে হচ্ছে 1 বছরের জন্য। তো কত বছর বীমা আছে? 3,000 টাকা। কত বছরের জন্য দেওয়া আছে? 3 বছর। 1 বছরের জন্য কত হবে? 1,000 টাকা। তো আমরা বলছিলাম টাকা যেটা প্রশ্নে দেওয়া থাকবে সেটা নিব না, অপরটা নিব। তো প্রশ্নে আমাদের দেওয়া আছে কি? অগ্রিম বীমা, অর্থাৎ সম্পদ দেওয়া আছে। তো আমরা নিব কোনটা? খরচেরটা। খরচ কত? 1,000 টাকা। কেন 1,000? 3 বছরের জন্য দেওয়া ছিল, আমাদের লাগবে 1 বছর, এই জন্য খরচের টাকাটা নিব। তো 1,000 টাকা দিয়ে অপশন আছে কোনটা কোনটা একটু দেখি। বি নাম্বার আর ই নাম্বার। তো বাকি অপশনগুলো আমাদের কোনো কাজে লাগবে না। এবার অগ্রিমের ক্ষেত্রে আমাদের রুলসটা কি ছিল? একটা হিসাব বৃদ্ধি অপর হিসাব হ্রাস। তো কোনটা হ্রাস পাবে? যেটা প্রশ্নে উল্লেখ আছে। প্রশ্নে কোনটা উল্লেখ আছে? অগ্রিম বীমা, অর্থাৎ সম্পদ। এই জন্য সম্পদ হিসাবকে আমরা হ্রাস করব। সম্পদ হিসাবকে হ্রাস করছে কে? অগ্রিম বীমা হিসাব ক্রেডিট। সম্পদ হিসাব হ্রাস হলে ক্রেডিট হবে।
আর এখানে ই নাম্বারে হ্রাস করছে কি বিমা হিসাব, অর্থাৎ খরচকে হ্রাস করছে। পুরো কোশ্চেনটা সলিউশন না করে শুধুমাত্র অপশন দেখে অ্যান্সারগুলো করতে পারি। তো আমরা বুঝতে পারতেছি যে বি নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার, যেহেতু সম্পদকে হ্রাস করছে। আরেকটা হিসাব হচ্ছে বৃদ্ধি হবে। কোনটা বৃদ্ধি হবে? অগ্রিম বিমা। অগ্রিম বিমার সাথে সম্পর্কিত হিসাবটা কি আছে? সম্পর্কিত হিসাব হচ্ছে এখানে বিমা খরচ। তাহলে বিমা খরচ হিসাব ডেবিট, তা খরচ হিসাব বৃদ্ধি পেলে হয় কি ডেবিট। এই যে বি নাম্বার অপশনে বিমা খরচ হিসাব ডেবিট। অ্যামাউন্ট কোনটা? 1000। কেন 1000? 1 বছরের জন্য। তো আজকে শেষ প্রশ্ন যেটা আছে খুবই গুরুত্বপূর্ণ। এখান অবচয় শুধু সমন্বয় জাবেদার বিষয় না, এই প্রশ্ন হিসাব সমীকরণ, হিসাবের শ্রেণীবিভাগ, বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন হতে পারে। তো এটা আমরা একটু ভালো করে দেখি যে অবচয় হিসাব সমন্বয় করা না হলে কি হবে। তো আমাদের জানতে হবে অবচয়ের সমন্বয় দাখিলা কি। আমরা ভিডিওর প্রথমেই বলে দিছিলাম যে অবচয়ের সমন্বয় দাখিলা হচ্ছে অবচয় হিসাব ডেবিট এবং পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। অবচয় হিসাব ডেবিট হলে কি হবে? ব্যয় বৃদ্ধি পাবে। এবং পুঞ্জীভূত অবচয় কি? কন্ট্রা অ্যাসেট, যেটা সম্পদকে হ্রাস করে। তো সম্পদ হিসাব হ্রাস হবে। তো এটা অবচয় করলে কি হবে? ব্যয় বৃদ্ধি পাবে, সম্পত্তি হ্রাস পাবে। আর অবচয় না করা হলে কি হবে? ঠিক তার উল্টো হবে। অর্থাৎ অবচয় না করা হলে ব্যয় হ্রাস, সম্পত্তি বৃদ্ধি। তো আমাদের যদি প্রশ্নে বলতো যে অবচয়ের জন্য সমন্বয় দেখালে কি হবে? ব্যয় বৃদ্ধি এবং সম্পত্তি হ্রাস। আর অবচয় না হলে কি হবে? ঠিক তার উল্টো, অর্থাৎ ব্যয় হ্রাস এবং সম্পত্তি বৃদ্ধি। তো এর কোনটা আছে? সম্পত্তি কম, এটা অবচয়ের হবে না। তো অবচয় সমন্বয় না করা হলে আমরা দেখতে পাচ্ছি ব্যয় কম হবে। তো অ্যান্সার কি? ব্যয় কম। এবং অপশন বি এবং ডিতে একটু ট্রিকি বিষয় আছে। এখানে ব্যয় কম হলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, আয় বেশি হবে। অপশনে যদি ব্যয় কম না দিয়ে মালিকানা সত্ত্ব বৃদ্ধি অথবা আয় বেশি দিত, সেটাও রাইট অ্যান্সার করা যেত। যেমন এখানে অপশন বিতে দেওয়া আছে মালিকানা সত্ত্ব কম। মালিকানা সত্ত্ব কম না, মালিকানা সত্ত্ব বেশি হলে অ্যান্সার করা যেত। নিট আয় কম, আমরা জানি ব্যয় কমে গেলে নিট আয় বেশি হবে, সুতরাং এখানে কম না দিয়ে বেশি দিলে এটাও অ্যান্সার করা যেত। আর ব্যয় তো বেশি হবে না, ব্যয় হবে কম। তো আমাদের এই অ্যাকাউন্টিংয়ের মূল যে হ্যাকিংয়ের বইটা আছে, যে বইটা পড়লে আমাদের মোটামুটি মুখস্থ করা লাগবে না, আমরা শুধু বেসিক বিষয়গুলো জেনে যত প্রশ্ন আছে, কোর্স থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনের অনলাইন কোর্স এবং ব্যাচগুলো চালু থাকবে, সেই পেইড কোর্স বা ব্যাচের ভিডিওগুলো দেখতে পাবে।